বাংলাদেশের প্রেক্ষাপটে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বর্তমানে একটা বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের শীর্ষ 10টি রোগের মধ্যে এই হাইপারটেনশন 1 নম্বরে রয়েছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ ও ঔষধের ব্যবহার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর গোবিন্দ কান্তি পাল, সহযোগী অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, ময়মনসিংহ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আরটিভির সকল দর্শকের প্রীতি ও শুভেচ্ছা। স্যার, শুরুতেই কিন্তু বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু একটা বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে এবং যত ধরনের নন কমিউনিকেবল ডিজিজ রয়েছে তার মধ্যে এখন হাইপারটেনশন কিন্তু 1 নম্বরে রয়েছে, যেটি বিভিন্ন পরিসংখ্যান বা সমীক্ষা বলছে। আপনার মতামতটা জানতে চাই এই বিষয়ে। হাইপারটেনশন সবাই আমরা জানি এটা একটা নীরব ঘাতক, চুপি চুপি কাজ করে যায়, অনেক অর্গান ড্যামেজ করে যায়, যেটা কিনা অনেক পরে ধরা পড়ে। অনেক সময় দেখা যায় যে 200 বাই 100 প্রেশার নিয়ে সে কাজ করতেছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর অথবা ব্রেইনের স্ট্রোক হয়ে তারপর অ্যাডমিশন নিল। কিন্তু সে যদি সচেতন থাকতো এবং সে যদি আর্লি ব্লাড প্রেশার চেক করতো 6 মাস পর পর, তাহলে কিন্তু তার এটা হতো না, সচেতন যদি থাকতো। এবং হাইপারটেনশন প্রতি একটা সমীক্ষায় দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 100 জনের মধ্যে 17 থেকে 20 জন হাইপারটেনসিভ রোগী। আচ্ছা। এবং আরেকটা অ্যালার্মিং বিষয় যে ডে বাই ডে ইয়াং হাইপারটেনশন, দ্যাট মিনস বিলো 40 ইয়ার্স, 40 বছরের কম যাদের, তাদেরও কিন্তু এই হাইপারটেনশন আস্তে আস্তে বাড়তেছে। এবং আরেকটা অ্যালার্মিং যেটা হলো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। অনেক সময় দেখা যাচ্ছে যে 2টা 3টা ড্রাগ ওষুধ দিয়েও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, কারণ লাইফস্টাইল, ওবেসিটি, জাঙ্ক ফুড, বিভিন্ন রকমের কিন্তু এই ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ ফ্যাক্টরস কাজ করছে। ইয়েস অফ কোর্স, নট অনলি ড্রাগ, শুধু ওষুধ খেলে কিন্তু হবে না। আচ্ছা স্যার, যেহেতু আপনি বলছিলেন যে আমরা এটা সবাই জানি যে হাইপারটেনশনকে বলা হয় সাইলেন্ট কিলার, যেটি প্রথম দিকে উপসর্গ অনেকে বুঝতেই পারে না। একটু জানতে চাইবো যে আসলে যে বুঝতে না পারার বিষয়টা, এক্ষেত্রে কিভাবে আসলে একটা মানুষ সচেতন হতে পারে যে তার হাইপারটেনশন রয়েছে, অর্থাৎ এটার উপসর্গগুলো আসলে কি কি? শতকরা 80 থেকে 90% ক্ষেত্রেই মানে আসলে কোনো উপসর্গ থাকে না। আর যাদের উপসর্গ থাকে সেটা সাধারণত মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, তারপর বুক ব্যথাও হতে পারে। হাইপারটেনশন অনেক দিন থেকে যখন হার্টটা বড় হয়ে যায় তখন কিন্তু হার্টের কিছুটা ইস্কেমিয়া হয় এবং চেস্ট পেন হতে পারে, এটা একটা। এবং প্রথম হার্ট ফেলিউর নিয়ে প্রথম ধরা পড়তে পারে, যে আগে জানতো না, হার্ট ফেলিউর হলো, তারপর ধরা পড়লো, হার্ট অ্যাটাক হলো, তারপর ধরা পড়লো, তারপর স্ট্রোক হলো, এরপর ধরা পড়লো। আর আগে থেকে জানার উপায় হলো, যদি আপনার অনেকেরই বাবা মার বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে, ভাই বোনের হাইপারটেনশন যদি থাকে, তাহলে আর্লি এই যে 25 বা 30-এর পরপরই অন্ততপক্ষে 6 মাস পরপর প্রেশারটা দেখা উচিত, যাদের 25 বছর বা আর যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ফ্যামিলি হিস্ট্রি নেই, তাহলে তাদের হয়তো 30-40-এর মধ্যেই অন্তত একবার প্রেশার দেখা উচিত। এবং যদি সেটা নর্মাল থাকে তাহলে হয়তো আবার 6 মাস বা 1 বছর পরে আবার চেক আপ করা উচিত। এই যে চেক আপের কথা বলেন, অনেকেই কিন্তু সচেতন রয়েছেন, অনেকেই কিন্তু চেক করে থাকেন, কিন্তু সেটা দেখা যায় দোকানে অথবা বাসার যে ডিজিটাল মেশিন রয়েছে, অথবা যারা রেগুলার এক্সারসাইজ করা হয়তো পার্কে কোথাও হয়তো সেটা মেজারমেন্টটা করে ফেলা। আপনি এটাকে কিভাবে দেখছেন যে এই ডিজিটাল মেশিনে মাপাটা আসলে অ্যাকচুয়াল কোনো রিডিং দেয় কিনা? খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা আমরা ফ্রিকুয়েন্টলি এটা ফেস করে থাকি আমাদের চেম্বারে, যে এসে বলবে, স্যার আপনার এখানে আসার পর তো প্রেশার ভালোই থাকে, কিন্তু আমি যখন দোকানে গিয়ে মাপি বা বাজারে গিয়ে বা পার্কে গিয়ে মাপি তখন হয় বেশি হয়, না হলে কম হয়। এবং বাসায় ডিজিটাল মেশিনে মানে মোস্ট অফ দ্য কেসেস, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা স্পুরিয়াস বা ফল্টি রেজাল্ট দেয়। এই জন্য আমরা ডিজিটাল এটাকে এনকারেজ করি না। আমরা সাধারণত ম্যানুয়াল যে কনভেনশনাল যে প্রেশার মাপার যন্ত্র, এবং যে ভালোভাবে প্রেশারটা মাপতে পারবে তাকে প্রেশার মাপতে হবে। ওই দোকানে যারা মাপে তারা তাড়াহুড়া করে মাপে, এবং আমাদের অনেক ডাক্তারও জানে প্রেশার মাপা, কিন্তু তাড়াহুড়া করার জন্য কিন্তু
অ্যাকচুয়াল বা বা রিয়েল যে এখানে তো আসলে প্রেশারটা, স্যার স্কিলড হওয়ার বিষয়টাও কিন্তু কাজ করে। হ্যাঁ অবশ্যই স্কিল হওয়ার বিষয় কাজ করে, এবং সিচুয়েশন প্রেশার মাপার আগে অবশ্যই একটা প্রিকন্ডিশন থাকে। পাটা আপনার মাটিতে ইয়েতে থাকতে হবে, ফ্লোরে থাকতে হবে, ব্যাকটা রেস্টে থাকতে হবে, আর্মটা থাকতে হবে হার্ট লেভেলে, ঠিক আছে, হয়তো এইভাবে থাকবে। তারপরে কাপটা অ্যাডিকুয়েট কাপ থাকতে হবে, এবং র্যাপিং করতে হবে সুন্দর করে, বেশি লুজও হওয়া যাবে না এবং বেশি টাইট কাপড়ের উপর দিয়েও পরা যাবে না। এখন দেখা যায় যে অনেক মহিলারা কাপড় পরে ই করে আসে, সেটা হয়তো ঠিকভাবে ই করা হয় না, এখানে গিয়ে হয়তো আটকে পড়ে থাকে, কিন্তু সেটা হবে না। যদি এখানে গিয়ে আটকে পড়ে থাকে, তার থেকে বরঞ্চ এটা মানে না ভাঁজ করে এর উপর দিয়ে মাপাই বরঞ্চ ভালো। আচ্ছা। যদি এখানে অনেক গিট্টুর মতো লেগে থাকে, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রেশারটা মাপতে, এবং ব্লাডার মানে থাকতে হবে, আপনার প্রস্রাব ব্যাগ আছে, প্রস্রাবের বা পায়খানার ব্যাগ আছে, আপনি আধা ঘন্টা আগে টিপ বা কফি খাইলেন, সিগারেট খাইলেন, এইসব জিনিস করা যাবে না। এবং চেম্বারে গিয়ে অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে, আচ্ছা। তারপরে ডাক্তারের চেম্বারে গিয়ে স্যার এই প্রেশারটা বিষয়টা মাপতে হবে। আমি একটু নিয়ে আসতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে রোগীরা যখন ডাক্তারের কাছে আসেন, ভাইটাল সাইন যখন নেওয়া হয় তখন কিন্তু হাইট, ওয়েট এবং ব্লাড প্রেশার মাপা হয়, Yes, এবং yes. সাথে সাথে অনেক সময় দেখা যায় যে প্রেশারটা মাপা হচ্ছে এবং প্রেশারটা বাড়তে, এবং তখন কিন্তু রোগী বলে থাকে যে আমার প্রেশার তো সবসময় নর্মাল থাকে, বাট নরমাল থাকে। এখন বাড়তে দেখাচ্ছে। কিন্তু আপনি খুব চমৎকার করে স্যার বললেন যে ডাক্তারের চেম্বারে আসার পরে বা হসপিটালে আসার পরে মিনিমাম 20 থেকে 30 30 মিনিটের মিনিট একটা বাইরে বিরতি অপেক্ষা দিতে করতে হবে। হবে। এটাও একটা স্টাডি করা হয়েছে যে বাইরে প্রেশার মাপা এবং ভিতরে ঢোকার পর আধা ঘন্টার দিকে এটা কিছুটা ডিফার করেই, এটা একদম প্রমাণিত। স্যার যদি কারোর ক্ষেত্রে দেখাই যায় যে আসলে তার হাইপারটেনশন ডায়াগনোসিস ফাইনালি হয়েছে, আপনারা হয়তো ওষুধ সাজেস্ট করলেন, ওষুধের বিষয়ে কিন্তু সবার একটা অবহেলা কাজ করে থাকে, অনীহা থাকে যে আমি ওষুধ নিতে চাচ্ছি না, তার বিকল্প হিসেবে আমি কি কি করতে পারি। যারা নিতে চাচ্ছে না তাদের জন্য কি পরামর্শ, এবং যারা নিচ্ছে রেগুলার তাদের জন্য আপনার কি পরামর্শ? যারা ওষুধ নিতে চাচ্ছে না, স্পেশালি যারা ইয়াঙ্গার এইজ গ্রুপ, তারা হয়তো প্রথমে এই ওষুধটা নিতে দ্বিধাদ্বন্দ্ব ভোগে যে এই ওষুধ নিলে হয়তো সারা বছরই খেতে হবে। কিন্তু আমি বলতে চাই তাদের যদি ডায়েটারি মডিফিকেশন, আমরা ড্যাশ বলি, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, যেটা সল্ট, অতিরিক্ত মাত্রাতিরিক্ত যে সল্ট আমরা খাই, এক্সট্রা সল্ট, লবণ, সেটা খাওয়া যাবে না, তরকারিতেও বেশি লবণ দেওয়া যাবে না, সেটা একটা। এবং ওয়েট যদি বিএমআই যদি আমাদের 25-এর বেশি হয়, ওবেস যদি থাকি, ওভারওয়েট যদি থাকে, তাহলে ওয়েট রিডাকশন করলেও দেখা যাবে যে 5 থেকে 10 মিলিমিটার কমে যাবে। সল্ট যদি আমি কম খাই, সেখানেও 5 থেকে 10 মিলিমিটার কমে যাবে। আমি যদি ফোর্স ওয়াকিং করি সকালবেলায় অথবা বিকেলবেলায়, সেখানেও অনেক ওয়েট রিডাকশন করলেও মানে আমাদের ব্লাড প্রেশার, সিস্টোল ডায়াস্টোল দুটোই কমে যাবে। এখন সম্পূর্ণ যে লাইফস্টাইল মডিফিকেশন পুরোটা যদি করি, তাহলে কিন্তু ব্লাড প্রেশার অনেকটাই উইদাউট মেডিকেশনে, ওষুধ ছাড়া কন্ট্রোলে, যাদের মার্জিনাল হাইপারটেনশন বা স্টেজ 1 হাইপারটেনশন, তাদের শুধু ডায়েটারি মডিফিকেশন গুড এনাফ। যদি না হয় তখন আমরা পরবর্তীতে ওষুধ ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো, কিন্তু প্রথমে আমরা এটা করতেই পারি বা করবোই। একটা কথা বলে রাখি যে এই যে অনেকে বলে যে হ্যাঁ প্রেশার ওষুধ নিলে আর নেওয়াই যাবে না, এটা প্রেশার ওষুধ সেকেন্ডারি যদি হাইপারটেনশন হয়, তাহলে তো সেকেন্ডারি যে কজগুলো সেটা যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে আর প্রেশারের ওষুধ লাগবে না। কিন্তু প্রাইমারি বা জেনেটিক বা এসেনশিয়াল হাইপারটেনশন, এটাই তো বেশি, শতকরা 90% ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ আস্তে আস্তে কমিয়ে এনে বন্ধও করা যেতে পারে। কোনো ক্ষেত্রে আসলে ওষুধ ওইভাবে বন্ধ করা উইদাউট মানে পারমিশন, ডাক্তারের কাছে পরামর্শ ছাড়া অবশ্যই ওষুধ বন্ধ করা উচিত না। হঠাৎ করে বন্ধ করে দেয় এবং ফল্টি টেকনিকে প্রেশারটা মাপে, ভালোভাবে প্রেশারটা মাপতে পারে না, ওই যে ডিজিটাল মেশিনে মাপে, এবং যারা স্কিলড হ্যান্ডেড না তাদের দিয়ে মাপায়। মাপাইতে তো হবে আপনার অবশ্যই। আমার মনে হয় এই ঔষধ গ্রহণ করার বিষয় এবং এই যে ডিজিটাল মেশিনে প্রেশার মাপার বিষয়, আমার মনে হয় আরো অনেক কিছু আমাদের জানা দরকার রয়েছে, কারণ আমরা বাসায় কিন্তু প্রায় ডিজিটাল মেশিনের মাধ্যমেই আমরা প্রেশারটা মেপে থাকি। আরো বিস্তারিত জানবো, একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই ডিভিএন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। স্যার আপনি বলছিলেন যে ডিজিটাল মেশিনে প্রেশার মাপাটা খুব একটা ভালো নয়, বা অ্যাকচুয়াল রিডিংটা সেটা দিচ্ছে না, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো উপায় থাকে না যে ম্যানুয়ালি আমরা সেটা মাপবো, বা অনেকে মেজারমেন্টটা করতে পারে না ঠিক মতো।
এক্ষেত্রে আপনার পরামর্শ কি যে আসলে কতদিন পর পরে একজন হাইপারটেনশন রোগীর হসপিটালে যেয়ে বা ডাক্তারের চেম্বারে যেয়ে প্রেশারটা মাপা উচিত? যদি যেমন আমি যেটা করে থাকি, অনেকের ক্ষেত্রে যারা কিছুটা হলেও শিক্ষিত বা অর্ধশিক্ষিত যারা আসে অ্যাটেন্ডেন্স, ছেলে বা মেয়ে, তাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। হয়তো প্রথমবার কিছু শিখালাম, হয়তো আবার 1 মাস পরে যদি আসে তখন আবার দেখি যে সে পারে কিনা। এরকম আমি অনেককেই শিখিয়ে দেই যে যেন বাড়িতে এই রিডিংটা ভালোভাবে সে নিতে পারে এবং কন্ডিশনগুলো বুঝিয়ে দেই। এটা একটা মানে আচ্ছা। পদ্ধতি আছে যে ভালোভাবে প্রেশারটা মাপার। আরেকটা হলো যে যদি প্রথম আমার কাছে আসে প্রেশারটা বেশি থাকে, স্টেজ 2 হাইপারটেনশন বা সিভিয়ার হাইপারটেনশন 180 বা 120 বা আচ্ছা। এরকম যদি প্রেশার থাকে, তাহলে তো আমরা অনেক সময় অ্যান্টি হাইপারটেনসিভ তখনই দিয়ে থাকি, দিয়ে আবার 1.5-2 ঘন্টা পরে প্রেশারটা চেক করি চেম্বারে, বলে থাকি যেটা আমরা দেখব রেসপন্সটা কেমন হয়। তারপর দেখার পর দেখা যায় যে অনেকাংশে সেটা প্রেশারটা কমে যায়। এরপর প্রেশারটা করার জন্য, ফলো আপ করার জন্য 3 মাস পরে অন্তত পক্ষে আবার প্রেশারটা দেখা উচিত। আচ্ছা। আর যদি যাদের ফ্লাকচুয়েশন বেশি হয় সকালে বিকেলে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটু আর্লি ফলো আপে আসতে হয়। 1 মাস পর বা 1.5 মাস পর আসতে হয়। তাদের ক্ষেত্রে ঔষধের প্রোটোকলটা কিরকম হয়ে থাকে যাদের প্রেশার ফ্লাকচুয়েট করে? ফ্লাকচুয়েশন করে, সেটাকে সেই ফ্লাকচুয়েশনটা কেমন করে, যেমন 20%, 20% মতো ডিপিং আমরা মানে বলি, কি বলে, নাইট ডিপিং বলি, রাত্রিতে কিন্তু 20% প্রেশারটা ফল করবে। যাদের এই ফল করবে না তাদেরকে বলে নন ডিপার, তারা কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেশি, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। এই কারণে 24 ঘন্টার একটা ব্লাড প্রেশার, 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, জি। এটা করে দেখে, যেমন হলটার করে ইসিজি 24 ঘন্টার, ওইরকম 24 ঘন্টার ব্লাড প্রেশার মাপার একটা এক্সামিনেশন আছে, পরীক্ষা আছে। এটা করে আমরা দেখি যে ফ্লাকচুয়েশনটা কেমন হচ্ছে, আচ্ছা। কোন সময়ের ডোজটা তাকে বাড়াতে হবে, কোন ড্রাগটা দিতে হবে, সেটা আমরা নির্ধারণ করতে পারবো। আচ্ছা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়েতে আপনারা রোগীদেরকে ইভালুয়েট করে থাকেন? ইয়েস, অফকোর্স, জি স্যার, ইন্ডিভিজুয়াল। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে হাইপারটেনশন হওয়ার পেছনে বা সবসময় প্রেশারটা যেন বাড়তি যাদের থাকে তাদের জন্য কিছু ফ্যাক্টরস কাজ করে। আপনি বলছেন যে ওবেসিটি, আনহেলদি লাইফস্টাইল, তাদের মধ্যে স্মোকিং কিন্তু একটা বিষয়। স্মোকিংয়ের ব্যাপারে আপনার কাছে জানতে চাই। অনেকে আছে রেগুলার ঔষধ খাচ্ছেন, তার এক্সারসাইজ করছেন, কিন্তু স্মোকিংটাকে তারা কিন্তু পরিত্যাগ করতে পারছেন না। না, করতে পারছে না। স্মোকিংটা তো শুধু নট অনলি হাইপারটেনশন, এটা ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, সব কিছুতেই প্ল্যাক রাপচার, বিভিন্ন রকমের করোনারি আর্টারিতে যে প্ল্যাক থাকে সেটার ইয়েতে অনেক সময় এনহ্যান্স করে ইনফ্লামেটরি প্রসেসকে। করোনারি আর্টারিতে যে আমাদের কোলেস্টেরল জমা হয়ে হয়, এবং পেরিফেরিতে আমাদের পায়ের রক্তনালীতেও কিন্তু আমাদের ব্লক হয়ে যায়, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বলি আমরা। যাদের করোনারি আর্টারিতে ব্লক থাকে তার 25-30% লোকের, এবং আমাদের লয়ার লিম্বের পায়ের যে রক্তনালী আছে সেটাও ব্লক থেকে যায়, এবং কিছু দূর হাঁটলেই তার ব্যথা শুরু হয়ে যায়। এবং সেই কারণে আমি বলবো এই স্মোকিং যেটা, সেটা অবশ্য স্ট্রিক্টলি প্রহিবিটেড। স্মোকিংটা একদমই বাদ দিতে হবে। এবং বুপ্রিপিয়ন নামের একটা ওষুধ বাজারে আসছিল স্মোকিংকে যারা মানে করতে পারে না তাদেরকে ট্রিটমেন্টের ইয়েতে, দেশের বাইরে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে এখন এটা অবশ্যই ওইভাবে ইউজ হচ্ছে না। কিন্তু আস্তে আস্তে একবারে হয়তো সে বন্ধ করতে পারবে না, তাকে একটু সময় দেওয়া, যে হ্যাঁ আপনি আজকে 3টা খান, 5টা খান, তারপরে 3টা খান, এইভাবে আস্তে আস্তে এক্ষেত্রে বন্ধ আপনারা করে দেন। নিশ্চয় রোগীদেরকে কাউন্সিলিং করে হ্যাঁ, থাকেন? কাউন্সিলিং করতে হয়, কাউন্সিলিং করতে হয়, এবং বারবার কাউন্সিলিং করলে অবশ্যই এটা ওনারা শুনেন এবং দেখেন যে এরকমও হয়েছে যে আপনি এই যে আপনার বয়স কত, 60, এত প্রায় 25-30 লক্ষ টাকার সিগারেট আপনি অলরেডি খেয়ে ফেলেছেন। এই লাইফে 25-30 লক্ষ টাকার আপনি সিগারেট স্মোকিং করে ফেলেছেন, পান খেয়ে ফেলেছেন। কি পরিমাণ অর্থ অপচয় চিন্তা করেন। আবার যদি হার্ট অ্যাটাক হয়, তার রিং বসাতে হবে, বাইপাস করতে হবে, সেখানে 3 লাখ 4 লাখ টাকা লাগবে। স্যার, আরেকটা বিষয় জানবো, যেটা আমরা দেখে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গুগল সার্চ দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে, যে ওষুধ খাওয়ার বিকল্প আমরা কি করতে পারি। তখন কিন্তু অনেক ধরনের অপশন আসে, ভেষজ কিছু ঔষধ এবং তেঁতুল পানির কথা আমরা কম বেশি কিন্তু সবাই জানি। আপনার কাছে একটু জানতে চাইবে, এগুলো কি আসলেই প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখে? সায়েন্টিফিক্যালি না। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সবসময় মানে 100% কারেক্ট অ্যান্সার কিন্তু আসলে দিবে না, গুগল সার্চেও দিবে না। এটাকে আমরা গুগল ডক্টর বলে থাকি। অনেকেই এই কাজগুলো করে থাকে এবং সাইড ইফেক্ট দেখে ওষুধ বন্ধ করে দেয়, কিন্তু সাইড ইফেক্টের থেকে ইফেক্টই বেশি, কাজই বেশি। প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট থাকবেই, এবং সাইড ইফেক্ট যদি পড়া হয় তাহলে কোনো ওষুধই খাওয়া হবে না। এটার ইফেক্ট অনেক বেশি, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটা কথা হলো যে ওই তেঁতুল পানি কোনো উপকারিতায় আসবে না।
তারপর হলো যে আরেকটা অনেকে কিন্তু দেখা এই যায় ট্রেন্ডটা বা এই কালচারটা কিন্তু বহু বছর যাবত কিন্তু চলে বাংলাদেশে আসছে, কিন্তু কিন্তু রয়ে এটা গেছে। এটা এটা প্ল্যাসিবো হিসাবে সাইকোলজিক্যাল একটা হয় যে আমার দুর্বল লাগতেছে, আমাকে একটা স্যালাইন দিল, স্যালাইনের মধ্যে কি গ্লুকোজ থাকে খুবই কম, 5 গ্রাম 4 গ্রাম, পানি বেশি থাকে। গ্রামের ডাক্তাররা দেখেন না, স্যালাইন দিয়ে দেয়, একদম ভালো হয়ে গেছে। প্ল্যাসিবো ইফেক্ট বলি আমরা, মেন্টাল স্যাটিসফ্যাকশন, এইরকম কিছু, তেঁতুল পানি খাওয়া বলেন। আরেকটা হলো যে আমি আরেকটা কথা বলি, অর্জুন গাছের ছাল, অনেক সময় বলে না যে হার্ট ভালো থাকে অর্জুন গাছের ছাল খেলে। অর্জুন গাছের ছাল খেলে কিন্তু হার্টের রেট অনেক কমিয়ে দেয়, প্রবলেমও হয়। এই জন্য আমরা এটাও বন্ধ করি যে অর্জুন গাছের ছাল আপনারা খাবেন না। স্যার, আমরা তো স্মোকিং এর বিষয়টাও জানলাম, ভেষজ ওষুধ সম্পর্কে কিন্তু আপনি খুব চমৎকার কিছু তথ্য দিলেন, যেটি দর্শকরা আমাদের কাছে জানতে চায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে স্ট্রেস এবং ঘুম, সেটি আসলে কতটুকু প্রভাবিত করতে পারে এই হাইপারটেনশন বেড়ে যাওয়ার ব্যাপারে? যদি আপনার সাউন্ড স্লিপ না হয়, রাত্রিতে ভালো ঘুম না হয়, এটা যদি দিনের পর দিন হতে থাকে, অবশ্যই আপনার হাইপারটেনশন কন্ট্রোল হবে না, বরঞ্চ হাইপারটেনশনকে আরো বাড়িয়ে কেননা দিবে। অনেকে মনে করে যে আমি ওষুধ খাচ্ছি সেটাই আমার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে, কিন্তু আদার্স যে ফ্যাক্টরস গুলো রয়েছে এটা regulate করতে সেগুলোর হবে, কথা control করতে সবাই হবে। কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছে না। অবশ্যই স্নোরিং যাদের হয়, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম আমরা বলি, ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ডারি কজের মধ্যে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, যাদের শর্ট নেক, ওবেস, তাদের কিন্তু স্নোরিং হয় রাত্রিতে, তাদের কিন্তু আসলে ওই বারবার ফ্র্যাগমেন্টেড ঘুম হয়, সাউন্ড স্লিপ হয় না, ঘুম বারে বারে ভেঙে যায়। এই কারণে কিন্তু তার প্রেশার বেড়ে যায়। যে আমরা বললাম যে রাত্রিতে কিন্তু 20% সিস্টোল এবং ডায়াস্টোল প্রেশারটা কমে যাবে অটোমেটিক্যালি, কিন্তু সেটা আর কমবে না, কিন্তু বরঞ্চ আরো বেড়েই যাবে। এই ধরনের পেশেন্টের স্ট্রোকের ঝুঁকি বেশি, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। এই আমরা ধরনের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সার্বিকভাবে আপনার পরামর্শ কি, একজন হাইপারটেনসিভ পেশেন্টের কোন কোন বিষয়গুলো সবসময় মেনে চলা উচিত? সবচেয়ে বড় কথা হলো লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাত্রা, জীবন মান, আমাদের খাদ্যাভ্যাস, বডি ওয়েট রিডাকশন, স্মোকিং, তারপর আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে সেই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। স্মোকিং, তারপর হলো আপনি জাঙ্ক ফুড, ওয়াকিং, অ্যাক্টিভ থাকা, আর্লি মর্নিংয়ে ওঠা, সাউন্ড স্লিপ হওয়া, ভালোভাবে ঘুমটা যেন হয়। তারপরে এই যে লিফট অ্যাভয়েড করা, নিজেকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেওয়া। আমি হয়তো আজকে 20-30 মিনিট হাঁটলাম, কালকে আবার আরও 20 মিনিট বাড়িয়ে দিয়ে, এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের ওয়াকিং এটাও বাড়াতে হবে, এবং এটার রক্ত চলাচলও বেড়ে যাবে, প্রেশারটাও আস্তে আস্তে কমে যাবে, এবং আমরা ওষুধের মাত্রাও কমাতে স্যার পারবো। নিয়ম কানুনের কথা বললেন, এটা তো শুধুমাত্র হাইপারটেনশন নয়, বিভিন্ন ধরনের ডিজিজের রিস্কে অনেকটাই yes, কমিয়ে দিতে অবশ্যই help পারে। করবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে RTV-র সকল দর্শককেও আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।